সংস্কৃত জেনারেল থার্ড সেমিস্টারের সেকশন সি যে সিলেবাস আছে টেকনিক্যাল টার্মস ফ্রম সংস্কৃত ড্রামাটার্জি, তার ইউনিট 1-এ আমাদের পাঠ্যসূচি আছে নাটকম। আজ সেটা সম্বন্ধে একটু জানবো। নাটকের লক্ষণ বৈশিষ্ট্য জানার আগে আমাদের কিছু বিষয়, অলঙ্কার শাস্ত্রের কিছু বিষয়, আমাদের প্রাথমিক বিষয়, সেগুলো জেনে রাখা দরকার। সেগুলো হলো এরকম যে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের বিচারে আমরা কাব্যকে নানা রকমভাবে ভাগ করে থাকি। বিভিন্ন রকম বিভাগ হয়, তার মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্যতার দৃষ্টিতে বিচার করলে আমরা কাব্যকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা দৃশ্যকাব্যম, অপরটি শ্রব্যকাব্যম। এই দৃশ্যকাব্যম কি, তার লক্ষণে বিশ্বনাথ, সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলছেন যে দৃশ্যম তত্রাভিনীয়ম, অর্থাৎ অভিনয়যোগ্য যে কাব্য তাকে আমরা বলবো দৃশ্যকাব্য। নট নটি বা অভিনেতা বা অভিনেত্রী, এই সমস্ত পাত্রপাত্রীরা যে কাব্যকে অভিনয় করতে পারে সেই রকম কাব্যকেই আমরা বলবো দৃশ্যকাব্য। আর আমরা দর্শক হিসাবে সেই কাব্যের অভিনয় দর্শন করি, ঠিক আছে, সেই যে অভিনয় দর্শন করি সেই ধরনের কাব্য তাকে আমরা বলছি দৃশ্যকাব্য। এই আর শ্রব্যকাব্য হলো যেটি শ্রবণযোগ্য বা কর্ণগ্রাহ্য, সেটি হলো শ্রব্যকাব্য। এই দৃশ্যকাব্যকে আবার দুভাগে ভাগ করা হয়, রূপকম আর উপরূপকম। এই রূপক কাকে বলে সেই প্রসঙ্গে বলেছেন, লক্ষণে বলেছেন সাহিত্য দর্পণকার, তদ রূপারূপাত্তু রূপকম, অর্থাৎ সেই যে দৃশ্যকাব্য তাকেই মূলত রূপক বলে আখ্যা দিচ্ছেন। যে যখন রামচন্দ্র, যুধিষ্ঠির, এই সমস্ত যে ঐতিহাসিক যে ব্যক্তির রূপ, সেই রূপ যখন কোনো নট বা অভিনেতার উপর আরোপ করা হয় তখনই সেই দৃশ্যকাব্যকে আমরা বলবো রূপক। কীরকমভাবে আরোপটা হয়, যেমন যখন আমরা বলি মুখচন্দ্রম, এই শব্দটার মধ্যে মুখের ওপর চাঁদের আরোপ করা হচ্ছে, তেমনিভাবে নট নটি প্রভৃতির উপর রাম, লক্ষ্মণ, সীতা বা রাবণ ইত্যাদির রূপ আরোপ করা হচ্ছে। যেমন এই রকম হয় ব্যাপারটা যে নটের ওপর রামচন্দ্র বা রাবণ ইত্যাদির রূপ আরোপ করা হলো, তার মানে বাস্তবে সেই নট বা অভিনেতা বা নটি বা অভিনেত্রী তারা কিন্তু রামচন্দ্রও নন, রাবণও নন বা সীতাও নন, কিন্তু তারা দর্শকের কাছে রাম বা সীতারূপে উপস্থিত হন। আর আমরা দর্শক হিসাবে সেই অজ্ঞাত পরিচয় নট বা নটিকেই তখন রাম বলে মনে করি বা সীতা বলে ভাবি বা রামচন্দ্র বলে ভাবি বা রাবণ বলে ভেবে থাকি, ঠিক আছে। এই রূপকের 10টি ভাগ রয়েছে। এই রূপক 10 ভাগে বিভক্ত। সেই ভাগগুলো হলো নাটকম, প্রকরণম, ভাণঃ, ব্যয়গঃ, সমবকারঃ, ডিমঃ, ইহামৃগঃ, অঙ্ক্যঃ, বীথি, প্রহসনম। আর উপরূপক 18টি ভাগে বিভক্ত। সে 18টার নাম হলো নাটিকা, ত্রোটকম, গোষ্ঠী, সট্টকম, নাট্যরাসকম, প্রস্থানম, উল্লাপ্যম, কাব্যম, প্রেক্ষণম, রাসকম, সংলাপকম, শ্রীগদিতম, শিল্পকম, বিলাসিকা, দুর্মল্লিকা, প্রকরণী, হল্লীশः, ভাণিকা। এবার আমরা জানব রূপকের যে প্রথম যে ভাগটা নাটকম, সেই নাটকের লক্ষণ বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা পড়ব। আমরা অলঙ্কার শাস্ত্র অনুযায়ী নাটকের লক্ষণ পড়ব। আমরা যে নাটকের লক্ষণ এখন পড়ব সেটা 4th শতাব্দীর আলঙ্কারিক বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ গ্রন্থ, অলঙ্কার শাস্ত্রের একটি বিশিষ্ট গ্রন্থ, সেই গ্রন্থ অনুযায়ী আমরা নাটকের লক্ষণ পড়ব, ঠিক আছে। 10 প্রকার রূপকের মধ্যে প্রথম যে রূপক নাটক, তার লক্ষণ সম্বন্ধে আমরা এখন জানব। নাটকের প্রথম লক্ষণেই বলছেন, একদম আদিতেই বলছেন যে নাটকম খ্যাতবৃত্ত্যম, ঠিক আছে। অর্থাৎ নাটকের বিষয়বস্তু হবে খ্যাতবৃত্ত, অর্থাৎ
নাটকের যে প্লট বা কাহিনী সেটা কোনো বিখ্যাত বা প্রসিদ্ধ ঘটনাকে অবলম্বন করে গড়ে উঠবে। এই প্রসিদ্ধ ঘটনা বলতে আমরা কোথা থেকে নেব, সেই কাহিনী কোন কোন প্রসিদ্ধ ঘটনাকে অবলম্বন করে সংস্কৃত নাটক গড়ে উঠবে? তো সেখানে বলা হয় যে রামায়ণ, মহাভারত বা পুরাণ বা লোকগাথা প্রসিদ্ধ কোনো ঘটনাকে অবলম্বন করে সংস্কৃত নাটক রচিত হবে। যেমন আমরা দেখি যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের মূল বিষয়বস্তু মহাভারত থেকে নেওয়া হয়েছে। আবার ভবভূতির উত্তর রামচরিতম নাটকের কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। আবার ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকটির কাহিনী মূল বিষয়বস্তু হলো ইতিহাস প্রসিদ্ধ বলবো না, লোকগাথা প্রসিদ্ধ কাহিনী উদয়ন বাসব দত্তার যে প্রেম কাহিনী, সেই কাহিনী অবলম্বনে স্বপ্ন বাসব দত্ত নাটকটি রচিত। তাহলে প্রথমে বললেন যে নাটকের বিষয়বস্তু বিখ্যাত কাহিনীকে অবলম্বন করে হবে, নাটকম খ্যাতবৃত্তম স্যাৎ। এরপর বলছেন পঞ্চসন্ধি সমন্বিতম, যে নাটকের মধ্যে 5টি সন্ধি থাকবে। এই 5টি সন্ধি সমন্বিত হবে নাটকের কথাবস্তু বা প্লট। ঠিক আছে, এই 5টি সন্ধি কি কি? 5টি সন্ধি হলো মুখসন্ধি, আমি লিখে দিচ্ছি এখানে, মুখসন্ধি, প্রতিমুখ সন্ধি, মুখসন্ধি, প্রতিমুখ সন্ধি, গর্ভসন্ধি, গর্ভসন্ধি, বিমর্ষ সন্ধি, বিমর্ষ সন্ধি এবং নির্বহন সন্ধি বা উপসংহৃতিও বলা হয়, নির্বহন সন্ধি। এই 5টি সন্ধি থাকবে নাটকে। এই সন্ধিগুলোতে কি বোঝানো হবে? প্রথমে আসি মুখসন্ধিতে। মুখসন্ধিতে কি থাকবে? যে সেখানে কবি বা নাট্যকার সেই মুখসন্ধিতে নাটকের বীজ রোপণ করবেন, অর্থাৎ যে বস্তুকে বা ঘটনাকে নাট্যকার বর্ণনা করতে চাইছেন সেই ঘটনাটাই মুখসন্ধিতে বলা হবে। যেমন আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকটাতে দেখতে পাই যে নাট্যকার কালিদাস দুষ্যন্ত এবং শকুন্তলার প্রেম এবং তারপরে তাদের বিবাহের ঘটনাকে নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সেই জন্য আমরা একদম নাটকের শুরুতেই দেখতে পাচ্ছি কি, মুখসন্ধিতে আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলা আশ্রমের নেত্রী পদে রয়েছেন এবং সেখানে মহারাজ দুষ্যন্ত, যিনি কিনা নায়ক, সেই নায়ক চরিত্রকে নাট্যকার মৃগয়া করতে করতে তপবনের মধ্যে প্রবেশ করালেন এবং সেইখানেই নায়িকা শকুন্তলা এবং নায়ক দুষ্যন্তের প্রথম সাক্ষাৎকার হলো। এইভাবেই মুখসন্ধিতে নায়ক নায়িকা সাক্ষাৎকার ঘটিয়ে নাটককে প্রতিষ্ঠা করলেন নাট্যকার। এরপরে প্রতিমুখ সন্ধি। সেখানে এই যে মুখসন্ধিতে যে ঘটনাটা বলা হয়েছিল সেই ঘটনাটা আরেকটু সম্প্রসারিত করা হয়। কীরকম সম্প্রসারণ? যে এই সম্প্রসারণ থেকে দর্শক বুঝতে পারবেন না যে শেষে কি ঘটতে পারে, সেরকম কোনো অনুমানেরও সুযোগ থাকবে না। এই নাটক অভিজ্ঞান শকুন্তলম নাটকে আমরা দেখি যে দুষ্যন্ত এবং শকুন্তলা যখন প্রথম সাক্ষাৎ হলো তখন পরস্পর দর্শনের ফলে পারস্পরিক অনুরাগ জন্মালো এবং এই অনুরাগের পরিণতি যে কি হবে আমরা কিন্তু সেই অংশটা থেকে আমরা দর্শক অনুমান করতে পারি না। এটা হলো প্রতিমুখ সন্ধি। এবার গর্ভসন্ধিতে কি দেখি যে সেখানে প্রতিমুখ সন্ধির ঘটনা আরেকটু বিস্তৃত হয়েছে, হ্যাঁ, সেই পরিণতির দিকে এগিয়ে চলেছে, সেটা গর্ভসন্ধির অংশে আমরা দেখতে পাই। সেখানে দেখছি যে দুষ্যন্ত যখন শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন, সেই বিবাহের যে বর্ণনার অংশ সেটা হলো গর্ভসন্ধি। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে পূর্বে যে নায়ক নায়িকা অর্থাৎ দুষ্যন্ত শকুন্তলার মধ্যে যে অনুরাগ জন্মেছিল সেই অনুরাগ বিবাহে পরিণতি লাভ করলো। এরপর চতুর্থ সন্ধি বিমর্ষ সন্ধি। এই বিমর্ষ সন্ধিটা এরকম যে গর্ভসন্ধিতেও যখন আমরা দেখলাম যে তাদের বিবাহ হলো তখনও কিন্তু নাটকের মনে হচ্ছে যে আমরা ভাবছি যে এবার নাটকটা শেষ হয়ে যাবে, একটা মিলনান্তক
নাটকে পরিণত হবে। কিন্তু এখানে নাট্যকার করবেন কি, যে বিভিন্ন নাটকীয় কথাবস্তু দ্বারা তিনি এমন ঘটনা কিছু সৃষ্টি করবেন যেখানে পাঠক এবং দর্শক তারা মনের মধ্যে একটা নতুন আশঙ্কা ঘনিয়ে উঠবে তাদের মনে। যেমন কিনা আমরা এখানে দেখছি যে গান্ধর্ব বিধানে তো দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হলো, বিবাহের পর দুষ্যন্ত হস্তিনাপুরে চলে গেলেন এবং তিনি বলে গেলেন যে দুধ পাঠিয়ে শকুন্তলাকে তিনি নিয়ে যাবেন, এরকম আশ্বাস দিয়ে গেলেন। কিন্তু সেটা হলো না। যদি সত্যি দূত এসে শকুন্তলাকে নিয়ে চলে যেত তাহলে কিন্তু নাটকের যে মিলনান্তর পরিসমাপ্তি সেটা হতে পারত, কিন্তু যে প্রেম লাভের জন্য যে দুঃখ ভোগ সেইটা আমরা কিন্তু হতো না, সেটা আমরা দেখতে পেতাম না। সেই জন্যই নাট্যকার চতুর্থ অঙ্কে দুর্বাসার অভিশাপকে এখানে প্রবেশ করালেন, এবং সেই অভিশাপের কারণেই হলো কি দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে গেলেন, তাকে আর চিনতে পারলেন না। তো এইভাবে নায়ক নায়িকার মিলনান্তক যে পরিণতি, সেই পরিণতিতে নাটকটা শেষ হলো না। বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে সেই নায়ক এবং নায়িকা, রাজা দুষ্যন্ত এবং শকুন্তলা, তাদের মধ্যে বিচ্ছেদ হলো। রাজা পৃথিবীতে থাকলেন এবং শকুন্তলা স্বর্গে গেলেন। তো সেখানে দুজনের মধ্যে যখন বিচ্ছেদ হলো, তারা দুজনে বিচ্ছেদজনিত যে যন্ত্রণা সেটা উপলব্ধি করতে পারলেন এবং অশ্রু বিসর্জন করতে থাকলেন এবং এইভাবে যে নায়ক নায়িকার বিচ্ছেদের ফলে তাদের যে প্রেম সেটা ক্রমশ দৃঢ় হলো এই বিমর্ষ সন্ধি অংশে। এবার অন্তিম যে সন্ধি সেটাকে বলা হচ্ছে উপসংহৃতি সন্ধি বা উপসংহার সন্ধি বা নির্বহন সন্ধি। সেখানে আমরা কি দেখি যে বিমর্ষ সন্ধিতে যে দুঃখ কষ্টর যে ঘটনাটা ছিল, দুঃখ মিশ্রিত যে ঘটনাগুলো ছিল, সেই ঘটনাবর্তের মধ্যে দিয়ে নাটকের যে মুখ্য ফল, সেই ফলটা লাভ হচ্ছে এখানে নির্বহন সন্ধিতে। অর্থাৎ নায়ক নায়িকার মিলনরূপ যে ফল, সেই ফল আমরা পাচ্ছি নির্বহন সন্ধিতে। সেখানে আমরা দেখছি যে নানা রকম দুঃখ ভোগের পর নায়ক দুষ্যন্ত এবং নায়িকা শকুন্তলা তারা পরস্পর মিলিত হয়েছেন এবং সেখানে নাটকের পরিসমাপ্তি ঘটছে। এইভাবে 5টি সন্ধি থাকবে। 5টি সন্ধি নাটকে অবশ্যই থাকতে হবে, এটা নির্দেশ দিয়েছেন অলঙ্কার শাস্ত্রকারগণ। এরপরে আমরা তৃতীয় বৈশিষ্ট্য দেখব যে বিলাসার্থাদি গুণবদ যুক্তম। এটাকে ভাঙলে আমরা পাই বিলাসহ ঋদ্ধি আদিবদ গুণযুক্তম। ঠিক আছে, এইখানটা একটু বুঝতে হবে যে বিলাস পদের অর্থ বলছেন যে ভাষার সাবলীল গতি। বিলাসহ ঋদ্ধি বলতে বোঝাচ্ছেন যে ভাষার গাম্ভীর্য। আর আদিবদ গুণযুক্তম এটা বলতে বোঝাচ্ছেন যে শ্লেষ, প্রসাদ, মাধুর্য, ঔদার্য, সুকুমারতা ইত্যাদি গুণগুলোকে বোঝানো হচ্ছে। তো তাই এখানে বললেন যে নাটকের ভাষা কিরকম হবে। নাটকের ভাষা হবে যে বিলাস, ঋদ্ধি এবং শ্লেষ গুণযুক্ত। এইরকম ভাষা, এই যে বৈশিষ্ট্যগুলো কার থাকবে, নাটকের ভাষা মানে কি নায়ক যে স্পিচগুলো বলবেন বা নায়কের যে বক্তব্য, সেই নায়কের ভাষার মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে। আবার অনেকের অন্যরকম ভাবে একটা অর্থ করেন যে বিলাস বলছেন, এই বিলাস পদের অর্থ হচ্ছে যে নায়ককে দেখে নায়িকার কিংবা নায়িকাকে দেখে নায়কের যে অঙ্গভঙ্গি, যেমন হাঁটা চলা বা বসা ইত্যাদি যে বিভিন্ন কর্মের বিশেষ ভঙ্গি, সেই ভঙ্গিগুলো যেন থাকে। আর ঋদ্ধি বলতে আর একটা অর্থ করা হচ্ছে যে নায়ক নায়িকার শ্রীবৃদ্ধি। আর আদি পদের দ্বারা কিরকম বোঝাচ্ছে, নির্জনে তারা প্রিয় সমাগম হবে, সেটাকে বোঝাচ্ছে আদি পদের দ্বারা। তাহলে এইভাবে নায়ক এবং নায়িকার গুণের দ্বারা কবি নাটককে আরো বিশেষ সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারবেন। এরপরে লক্ষণে বলছেন যে নানা বিভূতিভিঃ, অর্থাৎ নাটক হবে নানা প্রকার বিভূতি যুক্ত। এই বিভূতি পদের অর্থ কি? বিভূতি পদের অর্থ হলো সম্পদ। তো কিরকম সম্পদ বলতে কিরকম বোঝাচ্ছে, যে নায়ক নায়িকাগত
আর নাটক কলেবরগত এবং ভাষাগত নানা রকম সম্পদ দ্বারা, এইরকম বহু প্রকার সম্পদ দ্বারা নাটক শোভিত হবে। তো আবার অনেকে এই যে ভাষাগত বা নাটকের কলেবরগত যে সম্পদের কথা বলা হলো, এটা ছাড়াও কেউ কেউ বলেন যে অর্থ করছেন এইভাবে যে নায়কের থেকে গুণের দৃষ্টিতে কেউ শ্রেষ্ঠ ব্যক্তি থাকবেন যিনি সহায়ক হিসাবে কাজ করবেন। যেমন অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে দেখা যায় যে নায়কের থেকেও শ্রেষ্ঠ ব্যক্তি যেমন ইন্দ্র উপস্থিত রয়েছেন, তিনি দুষ্যন্ত এবং শকুন্তলার মিলনের ব্যাপারে সহায়তা করেছেন। কেউ কেউ এইভাবেও অর্থ করে থাকেন, এই যে নানা বিভূতি এই পদের অর্থ করতে গিয়ে এরকম বলেছেন। এরপরে কি বলছেন যে সুখ দুঃখ সমুদ্ভূতি, বলছেন যে নাটকে নায়ক কিংবা নায়িকার সুখের বর্ণনা থাকবে, আবার দুঃখের বর্ণনাও থাকবে। অর্থাৎ তাদের জীবনে পর্যায়ক্রমে চক্রার পঙ্ক্তিরিব অরপঙ্ক্তি নেয় সেরকম দুঃখ এবং সুখের আবির্ভাব করবে। যেমন উত্তর রামচরিতে আমরা দেখতে পাই ভবভূতি নাটক, সেখানে রামচন্দ্র সুখের বর্ণনা প্রথমে পাচ্ছি, তারপর শেষ ভাগে দুঃখের বর্ণনা আমরা পাচ্ছি। এইভাবে নায়ক বা নায়িকা চরিত্রের মধ্যে সুখের বর্ণনাও যেমন থাকবে, দুঃখের বর্ণনাও থাকবে। এরপর বললেন যে নানা রস নিরন্তরম। তো এই নায়ক নায়িকা তো দুঃখ ভোগ করবেন, সুখ ভোগও করবেন। তো যখন সুখ দুঃখের বর্ণনা থাকবে, সেই সুখ দুঃখের বর্ণনার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই নানা রকম রসের বর্ণনাও থাকবে। তাহলে যখন দুঃখের বর্ণনা করা হবে, সেই দুঃখের বাতাবরণ, দুঃখের পরিবেশের মধ্যে সেখানে আমরা কোন রসটা পাবো? সেখানে করুণ রস পাবো। আবার যখন নায়ক নায়িকার মিলন রূপ একটা মধুর বর্ণনা থাকবে, সেই জায়গায় আমরা শৃঙ্গার রসকে পাবো। এইভাবে সুখ দুঃখের বর্ণনার সাথে সাথে নানা রকম রসের বর্ণনাও থাকবে নাটকে। এরপর বলছেন যে পঞ্চাদিকা দশপরাস্তত্রাঙ্কাহা পরিকীর্তিতা। এই পঞ্চাদিকা, এই অংশটা একটু বুঝতে হবে। পঞ্চাদিকা বলতে অনেকে, এই পঞ্চাদিকা কথাটা অনেকে এইরকম পাঠও করে থাকেন, পঞ্চাধিকা, এইরকম পাঠও থাকে, পঞ্চাধিকা। অর্থাৎ পঞ্চাদিকা মানে এখানে অর্থটা এরকম হবে, 5 থেকে শুরু করে দশপরাস্তত্রাঙ্কা, 10 পর্যন্ত। অর্থাৎ নাটকের অঙ্ক হবে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, ঠিক আছে। আবার পঞ্চাধিকাটা যদি নিই তাহলে অর্থটা এরকম হবে 5-এর বেশি হলো। তাহলে নাটকে মিনিমাম 5টা অঙ্ক থাকতেই হবে। তো এইখানে যদি অর্থ করি পঞ্চাদিকা দশপরাস্তত্রাঙ্কা, অর্থাৎ নাটকে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত অঙ্ক, তাহলে এরকম হবে যে মিনিমাম 5টা অঙ্ক হতে হবে, কমপক্ষে 5টা অঙ্ক থাকতে হবে, আর সবচেয়ে বেশি 10-এর বেশি অঙ্ক থাকতে পারবে না, ঠিক আছে। এটা নাটকের বৈশিষ্ট্য, যে নাটকে মিনিমাম 5টা অঙ্ক, নাটক হতে গেলে তার 5টা অঙ্ক থাকতে হবে, আর সবচেয়ে বেশি 10 হবে, 10-এর বেশি হলে হবে না, হলো। এরপর বলছেন যে প্রখ্যাত বংশ রাজর্ষির ধীরদাত্তেহ প্রতাপবান। এবার নাটকের নায়ক কিরকম হবেন? তিনি হবেন, প্রথমেই বললেন যে প্রখ্যাত বংশ, তিনি কোনো প্রসিদ্ধ বংশে জন্মাবেন, প্রসিদ্ধ বংশজাত ব্যক্তি তিনি নায়ক হবেন। এর উদাহরণ আমরা যেমন পাই অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের নায়ক দুষ্যন্ত, তিনি ইতিহাস প্রসিদ্ধ পুরু বংশ, সেই পুরু বংশের সন্তান। আবার উত্তর রামচরিতম নাটকের রামচন্দ্র সূর্যবংশজাত সন্তান, তাহলে প্রখ্যাত বংশজাত সন্তান হলেন। এবং রাজর্ষির ধীরদাত্ত, নায়ক হবেন রাজর্ষি। এই রাজর্ষি শব্দের অর্থ এরকম দাঁড়াবে যে অনেকে বলবেন যে রাজা ঋষি ইব, অর্থাৎ ঋষিদের মধ্যে যেমন ধৈর্যশীলতা, গাম্ভীর্য, করুণত্ব ইত্যাদি গুণ থাকে, সেই রকম রাজার মধ্যেও সেই গুণ থাকবে। অর্থাৎ রাজাও করুণত্ব, ধৈর্যশীলতা, গাম্ভীর্য ইত্যাদি গুণের দ্বারা ভূষিত হবেন, ঠিক আছে। তো এই রাজা শব্দের দ্বারা যে নায়ক সর্বদাই যে রাজা হবে এরকম কথাও কিন্তু বলা হয়নি। কারণ মুদ্রা রাক্ষস নাটকে পেয়েছিলাম আমরা যে চন্দ্রগুপ্ত, তিনি ছিলেন কিন্তু জাতিতে শূদ্র। তো এইটা একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা। আবার কি বলছেন যে ধীরদাত্ত,
নাটকের নায়ক হবেন ধীরোদাত্ত। তো ধীরোদাত্ত নায়ক বলতে আমরা কি বুঝি? ধীরোদাত্ত নায়কের লক্ষণে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ তৃতীয় পরিচ্ছেদে বলেছেন যে স্থৈর্য গুণযুক্ত, তেজস্বী, যিনি আত্মগর্বহীন, সেই রকম কোনো ব্যক্তি হবেন ধীরোদাত্ত নায়ক। এরপরে আমরা নায়কের লক্ষণে গিয়ে আমরা পড়বো আর একটু বিস্তৃতভাবে নায়ক কীরকম হবেন, নায়কের বৈশিষ্ট্য কী হবে, সেই বিষয়ে আমরা বিস্তৃত পড়ব। এখন আমরা সাধারণভাবে একটু জেনে রাখি শুধু। তারপরে বললেন ধীরোদাত্ত প্রতাপবান, অর্থাৎ নায়ক হবেন, নাটকের নায়ক হবেন সোজা কথায় একদম তিনি রাজর্ষি, প্রখ্যাত বংশোদ্ভূত, প্রখ্যাত বংশে জন্মাবেন, তিনি রাজর্ষি হবেন, আর ধীরোদাত্ত প্রতাপযুক্ত রাজা হবেন, নায়ক হবেন। এরপরে বললেন, পরের লাইনে বলছেন যে দিব্য অথ দিব্য বা গুণবান নায়ক মতঃ। এই যে গুণগুলোর কথা বললেন, এই রকম নায়ক, এই প্রখ্যাত বংশজাত রাজর্ষি ধীরোদাত্ত প্রতাপবান নায়ক, তিনি কিরকম হবেন বলেছেন? দিব্য হতে পারেন, দিব্য অথ দিব্য, তিনি দিব্য হতে পারেন, অদিব্য হতে পারেন, বা দিব্যাদিব্য হতে পারেন। ঠিক আছে? তো এইরকম দিব্য নায়ক বলতে আমরা কি বুঝবো? দিব্য নায়ক বলতে আমরা বুঝবো যিনি স্বর্গীয়। এবার দিব্য অথ দিব্যাদিব্য বা, এই যে বা শব্দটি বলতে এখানে আমরা কি বুঝবো? এখানে বলা হয়েছে দিব্য আর এখানে বলা হয়েছে দিব্যাদিব্য। এই বা পদের দ্বারা আমরা বুঝবো, এখানে ধরে নিতে হবে অদিব্যকেও বোঝানো হচ্ছে, অদিব্য ব্যক্তিও তিনি নায়ক হবেন। তো দিব্য নায়ক আমরা জানলাম যে স্বর্গীয় কোনো ব্যক্তি তিনি নায়ক হবেন। যেমন দিব্য নায়ক যেমন কে হবেন? যেমন রূপ গোস্বামী রচিত যে ললিত মাধব বিদগ্ধ মাধব যে নাটক, সেই নাটকের নায়ক হলেন শ্রীকৃষ্ণ। ঠিক আছে? যেমন এই যে দিব্য নায়কের কে হবেন সেই প্রসঙ্গে তিনি একটা কথা বলেছেন, সাহিত্য দর্পণকার বিশ্বনাথই বলছেন যে বৃত্তিতে বলছেন দিব্যাহা কৃষ্ণাদয়, অর্থাৎ দিব্য কারা হবেন? শ্রীকৃষ্ণ ইত্যাদি ব্যক্তি, তারা দিব্য নায়ক। এরপরে বলছেন যে দিব্যাদিব্য ইয়ো দিব্য ওপি আত্মনি নরাভিমানী যথা শ্রীরামচন্দ্র। এরপর বললেন যে দিব্যাদিব্য ব্যক্তি কে? তিনি হবেন যে যিনি দিব্য হয়েও অপ্রাকৃত দেহধারী হলেও কিন্তু তিনি আত্মনি নরাভিমানী, অর্থাৎ তিনি নিজেকে জনগণের মতো সাধারণ মানুষ বলেই মনে করেন, সাধারণ মানুষের মতোই আচরণ করেন। যেমন কিনা উদাহরণ দিয়েছেন তিনি যথা শ্রীরামচন্দ্র, যেমন শ্রীরামচন্দ্র, তিনি দিব্য কিন্তু সাধারণ মানুষের মতোই তিনি আচরণ করেন, সেই রকম নায়ক হলেন শ্রীরামচন্দ্র। ঠিক আছে? এরপরে যেমন দিব্যাদিব্য নায়ক আরো অনেকে বলছেন যে যুধিষ্ঠির, ভীম, এরাও কিন্তু অনেকে মনে করেন যে দিব্যাদিব্য নায়ক মনে করতে পারেন। যেমন অদিব্য নায়ক থাকতে পারেন। অদিব্য মানে হচ্ছে যিনি প্রাকৃত দেহধারী মনুষ্য, সেই রকম নায়ক আমরা পাচ্ছি শকুন্তলা নাটকের দুষ্যন্ত, তিনি হলেন অদিব্য নায়ক। এবং পরে একটা কথা বলছেন যে দিব্য অথবা দিব্যাদিব্য বা গুণবান নায়ক হবেন গুণবান। তো এখানে গুণবান বলতে আমি কি বুঝবো? এখানে বলছেন যে গুণবান বলতে এরকম বুঝতে হবে যে যিনি নিজের কর্তব্য সম্পর্কে জ্ঞানবান এবং ধর্মপথ অবলম্বন করে আছেন। ঠিক আছে? কিন্তু এখানে গুণবান বলতে ধৈর্য ইত্যাদি গুণযুক্ত এরকম বুঝলে হবে না। টিকাকার বলেছেন কুসুম প্রতিমা টিকায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ বলছেন যে গুণবান ধার্মিক নতু ধৈর্যাদিমান ইত্যর্থ। ঠিক আছে? তো এখানে বুঝতে হবে যিনি গুণবান তিনি জ্ঞানবান হবেন এবং ধর্মপথকে অবলম্বন করে আছেন, অর্থাৎ অবশ্যই কোনো ধার্মিক ব্যক্তি হবেন নায়ক। ঠিক আছে? এর পরের লক্ষণগুলো আমরা আবার একটু পরে জানব।
এবার বলছেন যে এক এব ভবেদ অঙ্গি শৃঙ্গার বীর এব বা। যে নাটকের যে রস, সেই নবরস অর্থাৎ 9 প্রকার রস, 9টা রস হলো যে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত এবং শান্ত। এই 9 প্রকার যে রস, এই 9টা রসের মধ্যে এক এব ভবেত অঙ্গি, অঙ্গি মানে এখন প্রধান রস, অর্থাৎ 9টা রসের মধ্যে একটি হবে অঙ্গি রস বা প্রধান রস। প্রধান রসকে বলা হচ্ছে অঙ্গি রস। সেই প্রধান রস কি হবে, কোনটা হবে? শৃঙ্গার, বীর এব বা। শৃঙ্গার, বীর এবং শৃঙ্গার অথবা বীর। তো বা দিয়ে কি বোঝানো হচ্ছে? বা দিয়ে বলছেন যে এই বা পদের দ্বারাও টিকাকারেরা মনে করছেন শান্ত রসকে বোঝানো হয়েছে, অর্থাৎ নাটকের অঙ্গি রস হবে শৃঙ্গার, বীর অথবা শান্ত। ঠিক আছে, নাটকের অঙ্গি রস হবে শৃঙ্গার, বীর অথবা শান্ত রস। নবরসের মধ্যে এই 3টে নবরসের মধ্যে যে 3টে রস, এদের মধ্যে যে কোনো একটা অঙ্গি রস হবে বা প্রধান রস হবে। অঙ্গম অন্যে রসাহা, অন্য রসগুলি, সার্ভিস, অন্য সমস্ত রসগুলি অঙ্গরস হিসাবে থাকবে। ঠিক আছে, কারিয়া নির্বহনে অদ্ভুতঃ, নির্বহন সন্ধিতে অদ্ভুত রসের বর্ণনা থাকবে। ঠিক আছে, অর্থাৎ নির্বহন সন্ধি বা উপসংহার সন্ধিতে কবি অদ্ভুত কোনো ঘটনা বর্ণনা করবেন, সেখানে অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে অদ্ভুত রসের প্রকাশ ঘটাবেন। যেমন আমরা অভিজ্ঞান শকুন্তলা নাটকে দেখতে পাই যে শকুন্তলা পুত্রের কবচ রাজা যখন নিলেন, তখন কিন্তু সেই কবচ সাপ হয়ে রাজাকে দংশন করলো না। এটা একটা বিস্ময়কর ঘটনা। সেই রকম ঘটনার মধ্য দিয়ে অদ্ভুত রসকে প্রকাশ করবেন। তাই বললেন যে অন্য রসগুলি শৃঙ্গার, বীর অথবা শান্তরস তো অঙ্গিরস হচ্ছে, এই বাকি রসগুলো সেগুলো অঙ্গরস হিসাবে থাকবে এবং নির্বহন সন্ধিতে অদ্ভুত রস প্রকাশ পাবে, এইরকম কোনো ঘটনা বর্ণনা থাকবে। অর্থাৎ নির্বহন সন্ধিতে অদ্ভুত রসের বর্ণনা করতে হবে। হলো, এরপরে বলছেন যে চত্বারহ পঞ্চ বা মুখ্যাহ কার্য ব্যাপৃত পুরুষাহা। বললেন যে চত্বার পঞ্চ বা মুখ্যা অর্থাৎ প্রধান চরিত্র, নাটকে প্রধান চরিত্র হিসেবে 4 অথবা 5টি চরিত্র থাকবে। তারা কি করবে? তারা নাটকের যে বিভিন্ন ঘটনা, নাটকীয় কাহিনী, সেই কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নায়ককে সাহায্য করবে। ঠিক আছে, এই যে বা, আবার এই যে বা পদটা, এই বা পদের দ্বারা টিকাকাররা অনেকেই বলছেন যে অনাখ্যায়ম, অর্থাৎ যে 4-5 জন যে থাকতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। 3 জনও থাকতে পারে বা 6-7 জনও থাকতে পারে। তো সেটা এই যে প্রকৃতপক্ষে কতজন চরিত্র থাকবে সেটা মূলত নির্ভর করে নাট্যকারের ওপর। তো মোটামুটি ভাবে বলছেন যে চত্বার পঞ্চ বা। এরপরে শেষ লাইন বলছেন যে গো পুচ্ছাগ্র সমগ্রান্তু বন্ধনম তস্য কীর্তিতম। নাটকের শেষ লক্ষণ যে নাটকের বন্ধন হবে গো পুচ্ছাগ্র সমগ্রান্তু, অর্থাৎ গরুর লেজের মতো, গরুর পুচ্ছের ন্যায়। কিরকম? যে বিভিন্ন রকম নাটকের বিভিন্ন অংশের মধ্যে যেন একটা সামঞ্জস্য বিধান করতে হবে, সেই সামঞ্জস্য বিধান করেই যেন একটা পরিপূর্ণ নাটক তৈরি হবে। যেরকম ভাবে সেই সামঞ্জস্যটা কিরকম ভাবে হবে, তার বাঁধনিটা হবে গরুর লেজের শেষ দিকের যে কেশগুচ্ছ রয়েছে সেই কেশগুচ্ছের মতো হবে। তো এই প্রসঙ্গে টিকাতে কি বলছেন, টিকাটা একটুখানি দেখে নেব। যে বৃত্তিতে সাহিত্য দর্পণকার বিশ্বনাথী বৃত্তিতে বলছেন যে গো পুচ্ছাগ্র সমগ্রান্ত, এই প্রসঙ্গে বলছেন যে যথা গোপুচ্ছে কেচিৎ বালাহ্রস্যাঃ কেচিৎ দীর্ঘাঃ। যেমন গোপুচ্ছে, গরুর লেজে কিছু চুল থাকে, কেশ থাকে ছোট, আবার কিছু কেশ থাকে বড়, সেই রকম তথা ইহ
কানিচিৎ কার্যাণি, কিছু কার্য মুখসন্ধিতে, মুখসন্ধৌ সমাপ্তানি, মুখসন্ধিতে শেষ হয়ে যাবে। আবার কানিচিৎ প্রতিমুখে এবং অন্যেষু অপি কানিচিৎ কানিচিৎ, এরকম প্রতিমুখ সন্ধিতে কিছু কাহিনী শেষ হয়ে যাবে, এটা বললেন। তো এই যে গোপুচ্ছাগ্র সমগ্র এই অংশটার কথা বলতে গিয়ে বলছেন যে ক্রমেণ অঙ্ক্যাহা সূক্ষ্মাহা কর্তব্যাহা, অর্থাৎ ক্রমানুসারে যত শেষের দিকে যাবে, অর্থাৎ গরুর লেজের যে কেশ সেগুলো কি হয়, ক্রমশ সরু হয়ে যায়। তেমনি ভাবে পূর্ব অঙ্কগুলির তুলনায় পরবর্তী অঙ্কগুলি ক্রমশ হ্রস্ব হতে থাকবে। অর্থাৎ কিনা যেটা বললেন যে গোপুচ্ছে যেমন ভাবে কোথাও কেশ ছোট থাকে, কোথাও কেশ লম্বা থাকে, তেমনি ভাবে নাটকীয় কথাবস্তুর অঙ্গীভূত যে কোনো কাজ কখনো মুখ বা প্রথম সন্ধিতেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে আবার তাহলে সেই যেমন ক্ষুদ্র চুল, ক্ষুদ্র কেশ, যেমন ক্ষুদ্র চুল যেমন আকৃতিতে ক্ষুদ্র হয়, তেমনি ওই অঙ্গীভূত কোনো কাজ যদি প্রথম সন্ধিতেই শেষ হয়ে যায়, তাহলে সেটি শেষ পর্যন্ত দীর্ঘায়িত হয় না, সেটা দৈর্ঘ্য তাহলে কম হলো। তেমনি ভাবে কোনো ঘটনা আবার প্রতিমুখ সন্ধিতেও সমাপ্ত হয়ে যাবে। এইভাবেই কোনো ঘটনা শেষে আবার শেষ হবে গর্ভসন্ধিতে, এই জন্য বলেছেন অন্যেষু অপি কানিচিৎ কানিচিৎ। আবার কোনো ঘটনা বিমর্ষ সন্ধিতে, এইভাবে শেষ হতে হতে থাকবে। তাহলে শেষ পর্যন্ত কি হলো যে এইভাবে পরের সন্ধিতে যে ঘটনা শেষ হবে, পূর্বে সন্ধিতে শেষ হওয়া ঘটনার তুলনায় সেটা দীর্ঘ হলো। তাহলে এইভাবে যে গরুর যে লেজ, সেই লেজের সমস্ত কেশ যেমন গরুর লেজের শেষাংশকে ঘিরে থাকে, তেমনি ভাবে সমস্ত ঘটনাগুলোই যেন নাটকটাকে ঘিরে থাকবে। ঠিক আছে, এই হলো সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কথিত, বিশ্বনাথ বর্ণিত নাটকের লক্ষণ। এটা তোমরা একটু বাড়িতে পড়ো, অসুবিধে হলে কমেন্ট করতে পারো আমাকে। ঠিক আছে।